শেখ হাসিনার আমলে ৭ ধারা একটা সংশোধনী করা হয়েছে। যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্য। মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল শতকরা ১০০ ভাগ, একটা কথা উনি রাখেন নাই। ১০০ ভাগ কথা রাখার দিয়ে তিনি 0 ভাগ রেখেছেন। অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী, শেখ মুজিব নন। আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে। শেখ হাসিনার স্বৈরাচারের সমস্ত উৎস শেখ মুজিবের শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে গেছিলেন। সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের ৭২-এর সংবিধানে তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে। 1940 সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে, ওখানে পাকিস্তান শব্দই ছিল না। বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই, যত বিপদ গণতন্ত্রের। গণতন্ত্রকে রোগমুক্ত করুন, সমাজবাদ আপনি সুস্থ হয়ে উঠবে। স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে। 1940-এর তার কোনো সম্পর্ক ছিল না। তো জিন্নাহ সাহেব কি করলেন? 1946 সনে যখন বিপুল বিজয়ী হলো মুসলিম লীগ, 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ কি জিতেছিল এখানে, তার চেয়ে বেশি ভোটে মুসলিম লীগ 1946 সনের নির্বাচনে জিতেছিল। এই জন্য 1940 সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে, ওখানে পাকিস্তান শব্দই ছিল না, পাকিস্তান প্রস্তাবও ছিল না। এটা 1946 সনে দিল্লিতে মুসলিম লীগের যে নির্বাচিত সংবিধান সভা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার যারা প্রবেশিত হবে তাদের সম্মেলনে, এবং বাংলাদেশের নির্বাচিত সদস্যদের আপত্তিকে উপেক্ষা করে জিন্নাহর কর্তৃত্বের বলে। সেইটা বাদ দিয়ে আপনি কি করে 1971 সনে বাংলাদেশের অভ্যুদয়কে চিন্তা করবেন? সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের ৭২-এর সংবিধানে তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে। সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে বলে কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যেমন ধরেন শিক্ষা একটি অধিকার, স্বাস্থ্য একটি অধিকার, এগুলি কিন্তু আপনি দাবি করার জন্য কোর্টে যেতে পারবেন না, কারণ এগুলি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে। বলা হয়েছে এগুলি আদালতে দাবি করা যাবে না, এগুলি জুডিশিয়ালি এনফোর্সেবল নয়। অথচ 1966 সনে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করার জন্য 2টি কোভনেন্ট রচনা করে। একটার নাম হচ্ছে কোভনেন্ট, ইন্টারন্যাশনাল কোভনেন্ট, মানে আন্তর্জাতিক চুক্তি। কোভনেন্টের সহজ অনুবাদ হচ্ছে চুক্তি অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক এবং রাজনৈতিক অধিকার। আর দ্বিতীয়টার নাম একই বছরে পাশ হয়, ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার। তার মানে ওই কোভনেন্টে যারা স্বাক্ষর করবে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে। পাকিস্তান করেছিল, বাংলাদেশ দেয়ারপর করেছে, সুতরাং এটা জুডিশিয়ালি এনফোর্সেবল। কিন্তু বাংলাদেশের সংবিধান সেটাকে নাকচ করে দিয়েছে। এখন যদি মামলা হয় তাহলে এটা কোনটা টিকবে? আন্তর্জাতিক বিধানে যেটা বাংলাদেশ সদস্য হয়েছে সেটাকে বাংলাদেশ যদি বাতিল না করে তাহলে এটা জুডিশিয়াল এনফোর্সেবল হবে, এখানে সংবিধানকে ওভাররাইট করা যাবে। কিন্তু বাংলাদেশে এটা করার কারো সাহস নাই। যেমন ধর শিক্ষা একটি অধিকার বলছি, তাহলে শিক্ষা অধিকার হলে আমাকে পয়সা দিয়ে তো আমি শিক্ষা কিনবো না, শিক্ষা তো পূর্ণ নয়। আরও প্রশ্ন আছে, কত বছর শিক্ষা অধিকার? আমি এই প্রশ্নে যাচ্ছি না, আমাদের সংবিধানের মূল ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি। আরিফ খান সাহেবের বক্তৃতা আমি পত্রিকায় পড়েছি, সেখানে লিখছেন ৭২-এর সংবিধানের সমালোচক যত বেশি, মানে প্রশংসাকারী তত বেশি নয়। আমি যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করব, যেখানে নিন্দা করার দরকার। ৭২ সংবিধানের সবচেয়ে বড় মিথ্যাটা কি সেটাই বলছি। তার প্রিয়াম্বলের মধ্যে কোথাও লেখে নাই যে আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে। 1971-এর 10 এপ্রিলের যে ঘোষণা, সেটা যদি প্রিয়াম্বলে দেওয়া হয় তাহলে বলা হবে 3টা লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছি। বাংলাদেশের জনগণের মধ্যে আমরা সমতা বিধান করব, সাম্য প্রতিষ্ঠা করব, বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা সর্বদা সমুন্নত রাখবো, এবং বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ সমুন্নত রাখবো, প্রতিষ্ঠা করব, কায়েম করব। এইটাকে পাশ কাটিয়ে তারা বললেন কি, তারা অদ্ভুত কতগুলো জিনিস বললেন। সেগুলি কি? বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হবে 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এগুলো সব অনুবাদ, কিন্তু অন্য কোনো ডকুমেন্টে নাই। কোন ডকুমেন্টে নাই? আওয়ামী লীগের 6 দফা দেখেন, তাতে এই কথা নাই, কারণ আওয়ামী লীগের 6 দফা পাকিস্তানের পরিপ্রেক্ষিতে রচিত। ছাত্র সমাজের যে 11 দফা, যেটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে দাবি করা হয়েছে, 6 দফা 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে জয়ী করুন, সেখানেও কিন্তু শুধু লেখা আছে পাট প্রভৃতি প্রধান শিল্প জাতীয়করণ করিতে হইবে। সমাজতন্ত্র লেখা সাহস পায় নাই। এখানে কোথাও বাঙালি জাতীয়তাবাদ পাবেন না। আওয়ামী লীগের সেই ডকুমেন্টের শেষে নির্বাচনে সব জায়গায় আবুল মনসুর এটা ছাপিয়ে দিয়েছেন তার বইতে, দেখেন সেখানে জয় বাংলার পরে জয় পাকিস্তান লেখা আছে। 1971-এর 7ই মার্চের বিখ্যাত বক্তৃতায় শেখ সাহেব জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে। সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছে।
আওয়ামী লীগের সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী মর্যাদার মতো যোগ্য লোক, মুক্তিবাহিনীর উপ অধিনায়ক সর্বাধিনায়ক আবুল কাশেম খন্দকার, বোধন এক খন্দকার, আব্দুল করিম খন্দকার, উনি যে বইতে এটা লিখেছিলেন সেই বই বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এই বইটা মানে শেখ হাসিনা খেয়াল করে নাই, এটা বাতিল করে নাই, এখানের মধ্যে এটা আছে। কিন্তু এটা হচ্ছে কি, আচ্ছা আমরা কি করেছি তাহলে আবুল মনসুরের কাছ থেকে আমরা জিনিসটা একটু দেই। আবুল মনসুর বলছেন, কিন্তু আওয়ামী নেতারা সংবিধান রচনায় জওহরলাল নেতৃত্বের কংগ্রেসের অনুসরণ না করিয়া চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বের মুসলিম লীগকে অনুসরণ করিয়াছেন। কি করলেন? এটা করিয়া আওয়ামী লীগ নেতৃত্ব 1972 সনে সংবিধানের প্রস্তাবনায় মুসলিম লীগের মতোই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। আবুল মনসুরের এই বই প্রকাশিত হওয়ার পরেও তো এখন প্রায় 45 বছর পার হয়েছে এই সংস্করণের পর, কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা এটা প্রতিবাদ করতে পারেন নাই, কোনো আওয়ামী বুদ্ধিজীবী, এমনকি আনিসুজ্জামান যিনি এত কথা লিখছেন তিনি এটা প্রতিবাদ করতে পারেন নাই। যেমন পাকিস্তানের দুটি সংবিধানেরই প্রস্তাবনায় বলা হইয়াছে 1956 এবং 1962। এখন অনেকে বলছেন বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক বলবো কিনা, পাকিস্তান তো সেকেন্ড রিপাবলিক বলেছে, কাজে এটা বড় ব্যাপার নয়। ফ্রান্স এখন 5টা রিপাবলিক করেছে বিপ্লবের পর থেকেই, কাজে এইগুলি হচ্ছে জুজু, জনগণকে ভয় দেখানো। আচ্ছা, আওয়ামী লীগ একই কাজ করেছে 1972-এ। আমি আবার আবুল মনসুর আহমদের লেখা থেকে পড়ে শোনাচ্ছি, আমাদের সংবিধান রচয়িতারাও 1972 সনে তাই করিয়াছেন। প্রস্তাবনায় তারাও বলিয়াছেন, উদ্ধৃতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। আবুল মনসুর বলছেন, তথ্য হিসাবে কথাটা ঠিক না। এটা উনি ছিলেন প্রবীণ স্টেটসম্যান, তখন তার বয়স 70-এর কোঠায়, ওনার পক্ষে বলা সম্ভব ছিল। আমরা পড়লে আমাকে এখানে আর বক্তৃতা আসতে দিতে হতো না। কিন্তু শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল 100 ভাগ, একটা কথা উনি রাখেন নাই। 100 ভাগ কথা রাখার দিয়ে তিনি 0 ভাগ রেখেছিলেন। উনি বলছিলেন, আবুল মনসুর আহমদের উদ্ধৃতি, বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই, যত বিপদ গণতন্ত্রের। গণতন্ত্রকে রোগমুক্ত করুন, সমাজবাদ আপনি সুস্থ হইয়া উঠিবে, তবে আমরা গণতন্ত্র ছাড়িয়া সমাজতন্ত্র ধরিব। এইটাই শেখ মুজিব করেছিলেন বাকশাল নামে। এই জন্য অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী, শেখ মুজিব নন। আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে। শেখ হাসিনার স্বৈরাচারের সমস্ত উৎস শেখ মুজিবের শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে দেখেন। আপনি শপথ করেছেন সংবিধান কে কে ছুঁয়ে দেখেছেন? আমি আপনাদের শপথ করাবো না, বলবো যে আবুল মনসুর আহমদের বইটা একটু ছুঁয়ে দেখবেন, তাতে আপনি অনেক তথ্য পাবেন। হ্যাঁ, আবুল মনসুর আহমদের সাথে আমরা দ্বিমত করতে পারি, তার সব কথা একমত হওয়ার দরকার নাই, আপনারা প্রশ্ন করবেন। আমি শেষ কথা এটাই বলি, বাংলাদেশের সংবিধান যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে বদরুদ্দিন উমরের কথায়, সেইটাতে 7 নম্বর ধারায় লেখা আছে যে বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস জনসাধারণ। আমি আপনাদের চিন্তা করার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি। হাতিয়ার বলতে পারেন, এটা ছুঁড়ে মারলে আমিও মারা যেতে পারি। আমরা যে বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এর মধ্যে একটা জোচ্চুরি আছে। ক্ষমতার উৎস জনগণ হবে কেন? মানে বলা হচ্ছে আমরা পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছি অথবা নির্বাচিত হইনি, নির্বাচিত হয়েছি বলে আমরা ঘোষণা করেছি, সুতরাং আমরা সকল ক্ষমতা প্রয়োগ করব, কিন্তু উৎস জনগণ। কিন্তু যদি এর অর্থ এই করেন সকল ক্ষমতার মালিক জনগণ অথবা জনগণই সকল ক্ষমতা একমাত্র দণ্ডধর, তাহলে কিন্তু আর প্রতিনিধিত্বশীল গণতন্ত্র আসে না। আপনারা বড় বড় দার্শনিকদের লেখা পড়েন, একজনের নাম বলি, আমাকে বক্তৃতা দিলে লোকে মনে করেন কয়জনের উদ্ধৃতি যে না দেয় কোনো ঠিক নাই। আমি আজকে বেশি উদ্ধৃতি দেবো না। একজনের উদ্ধৃতি, তার নাম হলো জ্যাক রুসো। উনি বলছেন সার্বভৌমত্ব জিনিসটাকে ভাগ করা যায় না এবং সার্বভৌমত্ব জিনিসটা আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না। বলছে সভরেন্টি ইজ ইনডিভিজিবল অ্যান্ড সভরেন্টি মানে ভাগ করা যাবে না, ইজ আনরিপ্রেজেন্টেবল। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা আমরা জন স্টুয়ার্ট মিলের বই পড়েছি, কি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, রুসুল মতে এটা গণতন্ত্রের উপর চরম ফাঁকি অন্যায়। এটাই হচ্ছে বাকশালের মূল মন্ত্র। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয়, কারণ জনগণ সব সময় নিজের ক্ষমতা নিজের হাতে রাখেন। উদাহরণ দিয়ে বলি, পাওয়ার অফ অ্যাটর্নি বলে একটা কথা আছে না? আপনি বিদেশে থাকেন, টাকা পাঠিয়েছেন আপনার আত্মীয়ের কাছে, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, আপনার হয়ে তিনি সম্পত্তির দেখাশোনা করবেন, কিন্তু আপনি যে কোনো সময় এটা প্রত্যাহার করে নিতে পারেন। পাওয়ার অফ অ্যাটর্নির মালিক তো সম্পত্তির মালিক হয়ে যায় না, তিনি পরিচালক মাত্র। সরকার হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া একটা শক্তি,
সে যে কোনো সময় দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে সেটা কেড়ে নিতে হবে। তাহলে আমাদের ওই সাত দ্বারা হতে পারে সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতা জনগণের, এর যোগ করতে হবে। অর্থাৎ সে সবসময় এটা সংরক্ষণ করে। যেমন বইতে কি লেখা থাকে, কপিরাইট, সকল এই গ্রন্থের লেখক কর্তৃক সকল সত্য সংরক্ষিত। আমরা যে জনগণ কর্তৃক সকল ক্ষমতা সংরক্ষিত। তবে সাময়িকভাবে তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন, যার নাম সরকার। সে যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দায়িত্ব পালনে অসমর্থ হয় অথবা দায়িত্ব পালনে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে সরিয়ে দেওয়ার অধিকার যে কোনো মুহূর্তে রাখে। আপনার সরিয়ে দেওয়ার জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা যখন করতে হয় তখন তা করব, যখন নির্বাচনই আর না থাকে তখন যে কোনো মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া যায়। এইটা হচ্ছে অভ্যুত্থানের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তোলে। হ্যাঁ, অভ্যুত্থানের বড় ক্ষমতা হচ্ছে জনগণকে একত্রিত হতে হবে, নাহলে আপনি অভ্যুত্থান করতে পারেন। যে কোনো অ্যাডভেঞ্চারাস লোক, 3 জন ডাকাত এসে একটা বন্দুক ধরে বলে কি আপনি ক্ষমতা থেকে নেমে যান, সেটা নয়। গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষেই জনগণের সম্মিলিত ক্ষমতার বহিঃপ্রকাশ সরাসরি। এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপ্রেশন। রুসো যে কথা বলেছিলেন, সভরেনিটি ইজ ইনডিভিজিবল অ্যান্ড নট রিপ্রেজেন্টেবল। কাজে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটা ব্রিটিশ ডেমোক্রেসি, এটা রাজতান্ত্রিক ডেমোক্রেসি। যারা রাজতন্ত্র মানে, জন স্টুয়ার্ট মিল কি রাজতন্ত্র উত্থান করতে বলেছিলেন? বলেন নাই তো। রাজতন্ত্র বজায় রেখে রাজার সাথে আপোষ করে ইংল্যান্ডের প্রজাতন্ত্র, এটাকে প্রজাতন্ত্র বলা যায় না, রাজতন্ত্রের মধ্যে পার্লামেন্ট তন্ত্র করেছেন। সেটা সপ্তদশ শতাব্দীর শেষে 1688-89 সনে, যেটাকে তারা গ্লোরিয়াস রেভলিউশন বলে, সেটা অনুসরণ করতে আমরা বাধ্য নই। এখন আমি আমার শেষ কথায় বলি, শেখ হাসিনার আমলে 7 দ্বারা একটা সংশোধনী করা হয়েছে। যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্য। তিনি ভারতে থাকুন, তিনি আমেরিকায় থাকুন, তিনি বাংলাদেশে ফিরে আসুন, নৈতিকভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এটা কার্যকর করতে পারবেন কিনা সেটা অন্য ব্যাপার। কেন মৃত্যু হয়েছে? কারণ তিনি বলছেন যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্য হয়। তিনি কি বৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন? এবং গুম খুন করা আবু গারায়েব কারাবারে ব্রিটিশ আর্মি, ফ্রেঞ্চ আর্মি, শুধু আমেরিকানরা নয়, উলঙ্গ করে বন্দীদেরকে পিটিয়েছে। 600-র মতো আফগান তালেবান যোদ্ধাকে গুয়ান্তানামো বেতে গিয়া পিটিয়ে হত্যা করেছে। মানে প্রায় তাদের মানবিকভাবে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলি আমরা, কিন্তু লক্ষ লক্ষ লোক যে না খেয়ে মেরেছে, এটাকে মানবাধিকার লঙ্ঘন করার মতো ক্ষমতা আমাদের থিওরির মধ্যে নাই। কাজে আমাদের থিওরির দিকেও আবার তাকাতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যদি সেই থিওরির দিকে না তাকান, কে তাকাবে? এটা কি সাংবাদিকদের কাজ? আমি বলছি কিছু মনে করবেন না আপনারা। সাংবাদিকরা যদি কুকুর হন, আমরা হলাম গাধা। সাংবাদিকরা আমরা যা যা ভার বহন করি সেটাই চিৎকার করে বলেন। অতএব দয়া করুন, আসুন আমরা আরো বড় বড় গাধা হই। ধন্যবাদ।